আজকে আলোচনা করব স্বাদেশিকতার দ্বিতীয় অংশটি। রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাদেশিকতা প্রবন্ধটি নেওয়া হয়েছে তার আত্মজীবনীমূলক গ্রন্থ জীবন স্মৃতি থেকে। আমরা আগের ভিডিওটিতে জেনেছি। তোমরা যদি আগের অংশটুকুর জন্য অংশটুকুকে জানতে চাও তাহলে অবশ্যই প্রথম ভিডিওটাকে দেখবে এই দ্বিতীয় পর্বটি দেখার আগে। এটি ইউনিট 2 গদ্যাংশ অংশ থেকে নেওয়া, গদ্যাংশে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা প্রথম অংশে জেনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের দেশপ্রেম, হিন্দু মেলার বর্ণনা, তারপরে জেনেছি স্বাদেশিকতা শোভার বর্ণনা, স্বাদেশিকতা শোভার বর্ণনা। তারপরে আমরা জেনেছি জ্যোতি দাদার সর্বজনীন পোশাকের বর্ণনা, সর্বজনীন পোশাকের বর্ণনা বা নমুনা। এরপরে আমরা দ্বিতীয় পর্বে আমরা জানব, এখানে এক শিকার পর্ব আলোচিত হয়েছে। যে শিকার পর্বে রবিবারে জ্যোতিদাদা দলবল লইয়া শিকার করিতে বাহির হইতেন। রবাহুত অনাহুত যাহারা আমাদের দলে আসিয়া জুটিত তাহাদের অধিকাংশকেই আমরা চিনিতাম না। দেখো, খুবই ইম্পর্টেন্ট শব্দ রবাহুত এবং অনাহুত, এগুলো অর্থ হিসাবে পরীক্ষায় আসে। রবাহুত মানে হচ্ছে রবে আহুত, মানে যাকে ডাকা হয়। রব মানে আওয়াজ, রবে আহুত মানে যাকে ডাকা হয়। অনাহুত মানে যাকে ডাকা হয় না, তারাও ওই দলে এসে জুটত। অর্থাৎ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সহযোগিতায় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর দলবল নিয়ে রবিবারে শিকার করতে বের হতেন। রবিবারে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর দলবল নিয়ে শিকার করতে বের হতেন। যাকে ডাকা হতো না, যারা তাদের দলে এসে জুটত, তাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুর অধিকাংশকেই চিনতেন না। তাদের মধ্যে অধিকাংশকেই রবীন্দ্রনাথ ঠাকুর চিনতেন না। তাদের মধ্যে ছুতার, কামার প্রভৃতি সকল শ্রেণী রয়েছে। অর্থাৎ সেখানে জাতপাত ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ ছিল না। এই শিকারে রক্তপাতটাই সবচেয়ে নগণ্য ছিল। অন্তত সেরূপ ঘটনা আমার তো মনে পড়ে না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে যে শিকার করতে গেলেও রক্তপাত তেমন হতো না, অনেক নগণ্য, খুবই কম ছিল। সেই রকম ঘটনা তার কোনো মনেই পড়ছে না যে শিকার করতে গিয়ে অনেক রক্তপাত ঘটেছে। শিকারের অন্য সমস্ত অনুষ্ঠানই বেশ ভরপুর মাত্রায় ছিল। আমরা হত আহত পশু পক্ষীর অতি তুচ্ছ অভাব কিছুমাত্র অনুভব করিতাম না। শিকার করতে গিয়ে শিকার ছাড়া অন্য অনুষ্ঠানগুলো ভরপুর মাত্রায় ছিল এবং প্রত্যেকে মনে করত যে হত আহত পশু পক্ষী অতি তুচ্ছ ভাব কিছুমাত্র অনুভব করিতাম না। অর্থাৎ কোনো অভাবে অনুভব করতো না। ওখানে পশু পক্ষী কোনোভাবে আহতই হইতো না। প্রাতকালে মানে সকালবেলা বাহির হইতাম, তাহলে তারা প্রত্যেকে সকালবেলা বের হতেন। বউ ঠাকুরানীর রাশিকৃত লুচি তরকারি প্রস্তুত করিয়া আমাদের সঙ্গে দিতেন। বউ ঠাকুরানী রাশিকৃত অর্থাৎ রাশিকৃত মানে অনেকগুলো লুচি প্রস্তুত করে দিতেন যেদিন সকালবেলা তারা দলবল নিয়ে শিকারে বের হতেন। ওই জিনিসটাকেই শিকার করিয়া সংগ্রহ করিতে হইত না বলিয়াই একদিনও আমাদিগকে উপবাস করিতে হয় নাই। অর্থাৎ ওই জিনিসটাকে বলতে এখানে রাশিকৃত লুচির কথা বলা হচ্ছে। এটাকে যেহেতু সংগ্রহ করে আনতে হয় না, শিকার করতে হয় না, তাই তাদেরকে
উপবাস থাকতে হয়নি, অর্থাৎ তারা সেগুলোকে আহার করেছে। মানিকতলার পোড়ো বাগানের অভাব নাই। আমরা যে কোনো একটা বাগানে ঢুকিয়া পড়িতাম, পুকুরের ঘাটে বাঁধানো ঘাটে বসিয়া উচ্চ নীচ নির্বিচারে সকলে একত্র মিলিয়া লুচির উপরে পড়িয়া মুহূর্তের মধ্যে কেবল পাত্রটাকে মাত্র বাকি রাখিতাম। তাহলে শিকার করতে গিয়ে তারা উত্তর কলকাতার মানিকতলার কোনো এক পুরনো বাগান বাড়িতে তারা ঢুকে পড়ত এবং সেখানে কোনো এক বাঁধানো পুকুরের ঘাটে বসে উচ্চ নীচ জাত পাত বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে ওই বউ ঠাকুরানীর দেওয়া রাশিকৃত লুচিগুলোকে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলত। বেশ, পরের চ্যাপ্টার। ব্রজবাবু আমাদের অহিংস্রক শিকারীদের মধ্যে একজন প্রধান উৎসাহী। ব্রজবাবু বলতে এখানে ব্রজেন্দ্রনাথ দের কথা বলা হয়েছে। তার পুরো নাম ব্রজেন্দ্রনাথ দে। তিনিও এই শিকারী দলের একজন উৎসাহী সদস্য ছিলেন। তিনি হলেন মেট্রোপলিটন কলেজের সুপারিনটেন্ডেন্ট এবং কিছুকাল রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতেও গৃহশিক্ষকতার কাজ করেছিলেন। ইনি একদিন শিকার হইতে ফিরিবার পথে একটা বাগানে ঢুকিয়া মালিকে ডাকিয়া কহিলেন, ওরে, ইতিমধ্যে মামা কি বাগানে আসিয়াছিলেন? এই কথাটা মনে রাখতে হবে। ওরে, ইতিমধ্যে মামা কি বাগানে আসিয়াছিলেন? কে বলেছে? বলেছে ব্রজেন্দ্রনাথ দে। এখানে মামা বলতে কাকে সম্বোধন করেছে? রবীন্দ্রনাথ ঠাকুরের পিতাকে, দেবেন্দ্রনাথ ঠাকুরকে মামা বলে সম্বোধন করেছে। এবং মালি তাকে শশব্যস্ত হয়ে প্রণাম করিয়া কহিল, আজ্ঞা না, বাবু তো আসেন নাই। অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর সেদিন বাগানে আসেননি। শশব্যস্ত মানে একটু ব্যস্ততার সহিত। শশব্যস্ত এটি শশকের ন্যায় ব্যস্ত, সমাসবদ্ধ পদ ন্যায় ব্যস্ত। এটা সমাস করতে গিয়ে আমরা জানবো যে ব্যস্ত হয়ে হন্তদন্ত হয়ে বলেছে যে বাবু আসেননি। ব্রজবাবু কহিলেন, আচ্ছা, ডাব পাড়িয়া আন। যেহেতু একটা ভরসা পেয়েছে আসেনি, তখন বাগান বাড়িতে ডাব পেরে আনতে বলেছে। এবং সেদিন লুচির অন্তে পানীয়ের অভাব হয়নি। সেদিন লুচি খাওয়ার পরে পানীয় হিসাবে এই ডাবের জলই ব্যবহার করেছেন। এই জন্য লুচির অন্তে, অন্তে মানে শেষে, লুচি খাওয়ার শেষে পানীয় জলের অভাব হয়নি। বেশ, পরের অংশ দেখো। আমাদের, আচ্ছা, এই প্যারাগ্রাফটা একটু বলে দিই সংক্ষেপ হিসেবে, যে এখানে তাহলে শিকার পর্বে আমরা দেখেছি রবিবারে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর দলবল নিয়ে শিকারে বের হতেন এবং শিকার করতে গিয়ে পশু পাখি শিকার করার চেয়ে রাশিকৃত লুচি খাওয়াটাই তাদের মুখ্য উদ্দেশ্য হয়েছে। তারা মানিকতলার পোড়ো বাগানে, উত্তর কলকাতার মানিকতলার পোড়ো বাগানে প্রবেশ করে বাঁধানো পুকুর ঘাটে বসে সেই লুচিগুলোকে খেয়ে পাত্রটাকে উজাড় করে রাখতেন। এবং ওই দলের একজন উৎসাহী ব্যক্তি ছিলেন ব্রজবাবু। তিনি ছিলেন মেট্রোপলিটন কলেজের সুপারিনটেন্ডেন্ট। আর কিছুদিন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতেও গৃহশিক্ষকতা করেছিলেন। তার ব্যবস্থাপনায় লুচি খাওয়ার শেষে সেদিন ডাব পেরে পানীয় জলের অভাব দূর করেছিলেন। পরের চ্যাপ্টারে দেখো। আমাদের দলের মধ্যে একটি মধ্যবিত্ত জমিদার ছিলেন। আমাদের দলের মধ্যে, ওই শিকার পর্বের দলের মধ্যে আরেকজন মধ্যবিত্ত জমিদার ছিলেন। তিনি নিষ্ঠাবান হিন্দু ছিলেন এবং তাহার গঙ্গার ধারে একটি বাগান ছিল। তিনি সেখানে গিয়ে আমরা সকল সভ্য একদিন জাতি বর্ণ নির্বিচারে আহার করিলাম। অপরাহ্নে বিষম ঝড়। সেই ঝড়ে আমরা গঙ্গার ঘাটে দাঁড়াইয়া চিৎকার শব্দে গান জুড়িয়া দিলাম। রাজনারায়ণ বাবুর কণ্ঠে 7টা সুর বেশ বিশুদ্ধভাবে খেলিত তাহা নহে, কিন্তু তিনিও গলা ছাড়িয়া দিলেন।
এবং সূত্রের যে ভাষ্য যেমন অনেক বেশি হয়, তেমনি তাহারও উৎসাহের তুমুল হাত নাড়া আর তার ক্ষীণ কণ্ঠকে বহু দূরে ছড়াইয়া গেল। তালের ঝোঁকে মাথা নাড়িতে লাগিলেন এবং তাহার পাকা দাড়ির মধ্যে ঝড়ের হাওয়া মাতামাতি করিতে লাগিল। দেখো এখানে এক মধ্যবিত্ত জমিদারের কথা বলা হয়েছে, যে ওই শিকার দলেরই একজন সদস্য ছিল। সে নিষ্ঠাবান জমিদার। তার গঙ্গার ধারে একটা বাগান ছিল। সেখানে একদিন জাতি বর্ণ নির্বিচারে আহার করেছিলেন, সবাই মিলে আহার করেছিলেন। এবং বিকেল বেলা হঠাৎ করে ঝড় উঠে, সেই ঝড়ে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে সে চিৎকার শব্দে গান জুড়ে দিয়েছিলেন। তার কণ্ঠে সাতটা সুর, এই সারেগামা পাধানি সার, সাতটা সুর বিশুদ্ধভাবে খেলতো না বা সুমিষ্টভাবে সেটা প্রকাশ পেত না। তা সত্ত্বেও সে গোলা ছাড়িয়ে গান শুরু করে দিয়েছেন। এর ফলে কি হচ্ছে, সূত্রের যে ভাষ্য অর্থাৎ সারে গা মা পা ধা নি সার যে সূত্র, সেটার থেকে ভাষণটাই বেশি হয়ে দেখা দিয়েছে। এর ফলে কি হয়েছে, যে তার উৎসাহের তুমুল হাত নাড়া আর গানের উৎসাহে তুমুল ভাবে যে হাত নাড়ছেন, তাতে তার ক্ষীণ কণ্ঠটা যেন বহু দূরে ছড়িয়ে গিয়েছে। তালের ঝুঁকে এমন ভাবে মাথা নাড়তে লাগলো যে তার পাকা দাড়িতে যেন ঝড় এসে মাতামাতি করতে লাগলো। অর্থাৎ এখানে প্রকৃতি যেন তার মধ্যে খেলা করতে শুরু করে দিল। অনেক রাত্রে গাড়ি করিয়া বাড়ি ফিরিলাম। যেহেতু ঝড় হঠাৎ করে শুরু হয়েছে বিকেল বেলা, ঝড় থামতে থামতে রাত হয়ে গেছে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছে, অনেক রাতে গাড়ি করে বাড়ি ফিরেছে। তখন ঝড় বাদল থামিয়া তারা ফুটিয়াছে। যখন বাড়ি ফিরতেছিল তখন আকাশে তারা দেখা দিয়েছে। অন্ধকার নিবিড়, আকাশ নিস্তব্ধ, পাড়াগাঁয়ের পথ নির্জন, কেবল দুই ধারের বনশ্রেণীর মধ্যে দলে দলে জোনাকি যেন নিঃশব্দে মুঠা মুঠা আগুনের হরির লুঠ ছড়াইতেছে। দেখো, যখন গাড়ি করে বাড়ি ফিরেছিল তখন ঘন নিবিড় অন্ধকার ছিল, আকাশ নিস্তব্ধ হয়ে পড়েছে, কোনো শব্দ নেই, পাড়াগাঁয়ের পথ নির্জন হয়ে গেছে, চারিদিকে শুধু বনশ্রেণী এবং বনশ্রেণীর দুই ধারে জোনাকিরা যেন হরির লুঠির মতো মিটিমিটি করে জ্বলছে। এখানে আসলে এক প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলেছে, যে সৌন্দর্যে প্রকৃতি যেন প্রকৃতিতে রবীন্দ্রনাথ যেন মুগ্ধ হয়ে গিয়েছে। তারপরের চ্যাপ্টারে দেখো, তাহলে আমরা এখানে জানতে পারলাম এক নিষ্ঠাবান জমিদারের কথা। তার নাম রাজনারায়ণ বসু। রাজনারায়ণ বসু। আমরা এর আগেও রাজনারায়ণ বসুকে জেনেছি। তিনি হলেন স্বাদেশিকতা সভার সভাপতি ছিলেন। সেই সভাপতি মহাশয়ই ছিলেন তাদের শিকার দলের একজন নিষ্ঠাবান হিন্দু মধ্যবিত্ত জমিদার। সেই সাতটা ছেড়ে কর্কশ কণ্ঠেও গান শুরু করে দিয়েছিলেন। পরের চ্যাপ্টারে দেখো, স্বদেশে দিয়াশলাই প্রভৃতি কারখানা স্থাপন করা আমাদের সভার উদ্দেশ্যের মধ্যে একটি ছিল। তাহলে তাদের যে স্বাদেশিকতা সভা ছিল, সেই সভার একটি উদ্দেশ্যের মধ্যে অন্যতম হলো স্বদেশে দিয়াশলাই প্রভৃতি কারখানা স্থাপন করা। এক কথায় দেশীয় কারখানা স্থাপন, কলকারখানা স্থাপন করা। এই জন্য সভ্যেরা তাহাদের আয়ের দশমাংশ এই সভায় দান করতেন। এই জন্য প্রত্যেকটা সদস্যই তাদের আয়ের 1/10 দান করে দিতেন। দেশালাই তৈরি করিতে হইবে, তাহার কাঠি পাওয়া শক্ত, সকলেই জানেন। আমাদের দেশে উপযুক্ত হাতে ঠেংরা কাঠির মধ্যে দিয়া সস্তায় প্রচুর পরিমাণে তেজ প্রকাশ পায়, কিন্তু সে তেজে
যাহা জলে তাহা দেশলাই নহে। অনেক পরীক্ষার পর কয়েক বাক্স দেশলাই তৈরি হইল, ভারত সন্তানদের উৎসাহের নিদর্শন বলিয়াই যে তাহারা মূল্যবান তাহা নহে। আমাদের এক বাক্সে যে খরচ পড়িতে লাগিল, তাহাতে একটা পল্লীর সংবৎসরের চুলা ধরানো চলিত। দেখো, এখান থেকে জানা যাচ্ছে যে স্বদেশে দেশলাই তৈরির, হ্যাঁ, দেশলাই, দিয়াশলাইকে পরো শব্দটি দেশলাই থেকে, দিয়াশলাই থেকে দেশলাই শব্দটি এসেছে। এই দেশলাই কারখানা, দেশলাই তৈরির কারখানা স্থাপন করা হয়েছে। কিন্তু এই দেশলাই তৈরি করতে গিয়ে দেখা গেল যে পরিমাণ খরচ হয়, তাতে একটা গ্রামের সংবৎসরের চুলা ধরা হতো, অর্থাৎ অনেক খরচা হয়ে যেত। আরো একটা সমস্যা ছিল, অসুবিধা ছিল, সেটি হলো নিকটে অগ্নিশিখা না থাকলে তাহাদিগকে জ্বালাইয়া তোলা সহজ ছিল না। নিকটে অর্থাৎ কাছে অগ্নিশিখা, অগ্নি মানে আগুন, এটা প্রতিশব্দ আসতে পারে, হ্যাঁ, আগুন বা অগ্নির দুটি প্রতিশব্দ, পাবক বা আগুন, আগুন পাশে রাখতে লাগে। দেশের প্রতি জ্বলন্ত অনুরাগ যদি তাহাদের জ্বলনশীলতা বাড়াইতে পারিত, তবে আজ পর্যন্ত তাহারা বাজারে চলিত। অর্থাৎ দেশের প্রতি জ্বলন্ত একটা অনুরাগ যদি এখনো ধরে রাখতে পারত, তাহলে হয়তো এই দেশলাইয়ের কাঠি হয়তো এখনো বাজারে চলতো। বেশ, আমরা তাহলে এখানে দেশালাই তৈরির কারখানা কথা জানতে পারলাম, এবং প্রত্যেকটা সদস্যই তাদের আয়ের 10 ভাগের 1 ভাগ দান করত দেশীয় কলকারখানা তৈরি করার জন্য, উন্নত করার জন্য। খবর পাওয়া গেল এটি আহ, খবর পাওয়া গেল একটি কোনো অল্পবয়স্ক ছাত্র কাপড়ের কল তৈরি করিবার চেষ্টায় প্রবৃত্ত। গেলাম তাহার কল দেখিতে, সেটা কোনো কাজের জিনিস হইতেছে কিনা তাহা কিছুমাত্র বুঝিবার শক্তি আমাদের কাহারও ছিল না, কিন্তু বিশ্বাস করিবার ও আশা করিবার শক্তিতে আমরা কাহারও চেয়ে খাটো ছিলাম না। যন্ত্র তৈরি করিতে কিছু দেনা হইয়াছিল, আমরা তাহা শোধ করিয়া দিলাম। অবশেষে একদিন দেখি ব্রজমা বাবু মাথায় একখানা গামছা বাঁধিয়া জোড়াসাঁকোর বাড়িতে আসিয়া উপস্থিত। কহিলেন, আমাদের কলে এই গামছার টুকরা তৈরি করে হইয়াছে, বলিয়া 2 হাত তুলিয়া তাণ্ডব নৃত্য। তখন ব্রজবাবুর মাথার চুলে পাক ধরিয়াছে। দেখো, তারপরের অংশে কাপড় কলের কথা বলেছে। দেশালাই তৈরির পরে কাপড় কলের খবর পেয়েছিল যে একটা অল্প বয়স্ক ছাত্র কাপড় কল তৈরির চেষ্টা করছে, এবং সেখানে স্বাদেশিকতা সভার সদস্যরা দেখতে গিয়েছে, এবং কাপড়ের কল তৈরি করতে গিয়ে যত দেনা হয়েছে তার সেগুলো শোধ করে দিয়েছে, এবং তাকে যথাসাধ্য যথাসাধ্য সাহায্য করেছে। অবশেষে সেই কল থেকে একটা ছোট গামছা তৈরি করা সম্ভব হয়েছে। সেটা নিয়ে চলে এসেছে ব্রজবাবু। আমরা আগে জেনেছি মেট্রোপলিটন কলেজের সেই সুপারিনটেন্ডেন্টকে ব্রজেন্দ্রনাথ দে, সে নিয়ে এসে গামছার টুকরো নিয়ে এসে যেন তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছে। তাণ্ডব নৃত্য বলতে একদম উদ্দাম নাচ, এখনকার ডিজে নাচকেও আমরা বলতে পারি। এই ধরনের নাচ করেছে। তখন ব্রজবাবুর মাথায় চুলে পাক ধরেছে। এক কথায় বোঝাতে চেয়েছে যে বৃদ্ধ বয়সে ওই ধরনের তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছে, ডিজের মতো নাচা শুরু, ডিজে গানের তালে যেসব নাচ করে সেই ধরনের নাচ করা শুরু করেছে। অর্থাৎ এক কথায় ব্রজবাবু ওই গামছা পেয়ে এতটাই উৎসাহী এবং নিজের ভিতর থেকে প্রেরণা পেয়েছে যে নিজের নাচকে আটক করে রাখতে পারেনি, উৎসাহকে আটক করে রাখতে পারেনি। অবশেষে একটি সুবুদ্ধি লোক আসিয়া আমাদের দলে ভিড়িলেন, আমাদিগকে জ্ঞান বৃক্ষের ফল খাওয়াইলেন, এবং স্বর্গলোক ভাঙিয়া গেল। কিন্তু অবশেষে শেষমেশ একটি সুবুদ্ধি লোক, অর্থাৎ যাদের মাথায় একটু জ্ঞান বুদ্ধি বেশি রয়েছে এবং নানা ধরনের জ্ঞান বুদ্ধি রয়েছে, সেই ধরনের মানুষ এসে তাদের স্বাদেশিকতার সভায় যুক্ত হলেন, এবং তাদেরকে জ্ঞান বৃক্ষের ফল খাওয়ালেন। জ্ঞান বৃক্ষ বলতে এখানে হ্যাঁ, জ্ঞান বুদ্ধি বিবেকের কথা বলা হয়েছে, বুদ্ধি বিবেকের কথা বলা হয়েছে। এই সব বিষয়গুলোকে যখন তাদেরকে বোঝানো হলো, তখন তাদের স্বর্গলোক ভেঙে গেল। স্বর্গলোক বলতে এখানে
তাদের স্বাদেশিকতা শোভার কথা, স্বাদেশিকতা শোভারই কথা বলা হয়েছে, সেই শোভার কথা বলা হয়েছে। বেশ, সে তাদের শোভা ভেঙে যায়। ছেলেবেলায় রাজনারায়ণ বাবুর সঙ্গে আমাদের পরিচয় ছিল, তখন সকল দিক হইতে তাহাকে বুঝিবার শক্তি আমাদের ছিল না। ছেলেবেলায় রবীন্দ্রনাথ ঠাকুর 14-15 বছর বয়সে রাজনারায়ণ বসুকে পেয়েছেন এবং তাদের সঙ্গে একসঙ্গে শিকার দলে যুক্ত ছিল। স্বাদেশিকতা সভ্য ছিল বলে সেখানে তাদের স্বাদেশিকতা শোভার ঘরে আলোচনা করেছিল, আলাপচারিতা করেছিল। তাহার মধ্যে নানা বৈপরীত্যের সমাবেশ ঘটেছিল। কার মধ্যে বৈপরীত্যের সমাবেশ ঘটেছিল? রাজনারায়ণ বসুকে আমরা রাজনারায়ণ বসুকে আমরা কোথায় কোথায় পেয়েছি? আমরা পেয়েছি সে ছিল স্বাদেশিকতা সভার সভাপতি, আমরা পেয়েছি সে একজন নিষ্ঠাবান হিন্দু জমিদার, তাকে পেয়েছি শিকারী দলের সভ্য হিসাবে। হুম তিনি তার চরিত্রে কি ছিল? বৈপরীত্য ছিল। বৈপরীত্য বলতে এক চরিত্রের পাশাপাশি আরো বিপরীত ধর্মী চরিত্র তার চারিত্রিক বৈশিষ্ট্যে বিদ্যমান ছিল। তখনই তাহার চুলদাড়ি প্রায় সম্পূর্ণ পাকিয়াছে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যখন 14-15 বছর বয়স, তখনই রাজনারায়ণ বসুর চুলদাড়ি প্রায় পেকে গিয়েছে। এবং আমাদের দলের মধ্যে বয়সে সকলের চেয়ে যে ব্যক্তি ছোট, তাহার সঙ্গে তাহার বয়সের কোনো অনৈক্য ছিল না। তার চুলদাড়ি পেকে যাওয়ার ফলেও স্বাদেশিকতা সভার সভ্যের মধ্যে যে সবচেয়ে ছোট, তার মধ্যেও তার সঙ্গেও কোনো অনৈক্য ছিল না। তাহার বাহিরের প্রবীণতা শুভ্র মোড়কটির মতো হইয়া তাহার অন্তরের নবীনতাকে কোনো ক্ষতি করতে পারে নাই। মনে রাখতে হবে, সে বয়সে দিক থেকে প্রবীণ হলেও যে শুভ্র মোড়ক, সাদা চুল, সাদা দাড়ি মাধ্যমে যে মোড়ক রয়েছে, তা অন্তরের যে নবীনতা রয়েছে, অন্তরের দিক থেকে সে যে এখনো কৈশোর, সেটাকে ক্ষতি করতে পারেনি। তিনি একেবারেই সহজ মানুষটির মতো ছিলেন। জীবনের শেষ পর্যন্ত অজস্র হাস্যোচ্ছ্বাস কোনো বাধায় মানিল না, না বয়সের গাম্ভীর্য, না অস্বাস্থ্য, না সংসারের দুঃখ কষ্ট, ন মেধুয়া ন বহুনা শ্রুতেন। অর্থাৎ তার জীবনের এক হাস্য উচ্ছল পরিবেশ ছিল। সেটা সংসারের কোনো দুঃখ কষ্ট, না শরীরের কোনো অস্বাস্থ্য, কেউই দমিয়ে রাখতে পারেনি। ন মেধোয়া ন বহুনা শ্রুতেন, তার মেধাকে কোনোভাবেই আটকে রাখা সম্ভব হয়নি। কিছুতেই তাহার হাসির বেগকে ঠেকাইয়া রাখিতে পারা যায় না। সে যে এই বৃদ্ধ বয়সেও হাসতে পারে, সেটাকে কেউই ঠেকিয়ে রাখতে পারে নাই। একদিকে তিনি আপনার জীবন সংসারটিকে ঈশ্বরের কাছে সম্পূর্ণ নিবেদন করিয়া দিয়াছিলেন, আর একদিকে দেশের উন্নতি সাধন করিবার জন্য তিনি সর্বদাই কত রকম সাধ্য প্ল্যান করিতেন, তাহার আর অন্ত নাই। অর্থাৎ একদিকে তিনি জীবন এবং সংসারকে ঈশ্বরের কাছে সম্পূর্ণ করে দিয়েছিলেন, আর একদিকে তিনি দেশের উন্নতি সাধন করার জন্য নানা ধরনের অসাধ্য সাধন এবং প্ল্যান করে চলেছেন। রিচার্ডসনের তিনি প্রিয় ছাত্র ছিলেন। অবশ্যই তিনি রিচার্ডসনের প্রিয় ছাত্র ছিলেন। কলেজের একজন ইংরেজি অধ্যাপক ছিলেন রিচার্ডসন, তার প্রিয় ছাত্র ছিলেন। ইংরেজি বিদ্যাতে বাল্যকাল হইতে তিনি মানুষ, কিন্তু তবুও অনভ্যাসের সমস্ত বাধা ঠেলিয়া ফেলিয়া বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যে পূর্ণ উৎসাহ ও শ্রদ্ধার বেগে তিনি প্রবেশ করিয়াছিলেন। অর্থাৎ ইংরেজি সাহিত্য চর্চা করলেও তিনি বাংলা ভাষার প্রতি গভীর শ্রদ্ধাপূর্ণ ছিলেন। একদিকে তিনি মাটির মানুষ, কিন্তু তেজে পরিপূর্ণ ছিলেন। একদিকে তিনি মাটির মানুষ ছিলেন, অর্থাৎ সহজ সরল মানুষ ছিলেন, অন্যদিকে তিনি তেজে পরিপূর্ণ ছিলেন। দেশের প্রতি তাহার প্রবল অনুরাগ, তাহারই সেই তেজের জিনিস। অর্থাৎ দেশের প্রতি যে অনুরাগ ছিল, প্রবল অনুরাগ ছিল, সেই অনুরাগটা তার জীবনের তেজের জন্যই ফুটে উঠেছে। দেশের সমস্ত খর্বতা, দীনতা, অপমানকে তিনি দগ্ধ করিয়া ফেলিতে চাইতেন। তার দুই চক্ষু জ্বলিতে থাকিত, তাহার হৃদয় দীপ্ত হইয়া উঠিত। উৎসাহের সঙ্গে হাত নাড়িয়া আমাদের সঙ্গে মিলিয়া তিনি গান ধরিতেন। গলায় সুর লাগুক আর না লাগুক, সে তিনি খেয়ালই করিতেন না।
অর্থাৎ গলায় সুর থাকুক আর না থাকুক সে সকলের সঙ্গে গান শুরু করে দিতেন। আমরা দেখেছি শিকার দলের সঙ্গে গিয়ে তার গঙ্গার ধারে বাগান বাড়িতে হঠাৎ ঝড় শুরু হলে সেখানে সে অকাতরে উচ্চকণ্ঠে গান শুরু করে দিয়েছিলেন। তেমনি তিনি গান করতেন, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সপিয়াছি সহস্র জীবন। অর্থাৎ এখানে দেশের কাজের কথা বলা হয়েছে। দেশের কার্যের কথা বলতে গিয়ে তিনি এক সূত্রে সহস্রটি অনেক মনকে বেঁধে দিয়েছেন, অর্থাৎ অনেক জনকে যুক্ত করতে পেরেছেন এক কার্যে, অর্থাৎ দেশের কাজের জন্যই সহস্র হাজার হাজার মানুষ যেন নিজেদেরকে সমর্পণ করেছেন। এই ভগবত ভক্ত চির বালকটির তেজদীপ্ত হাস্যমধুর জীবন, রোগ শোকে অপরিম্লান, তাহার পবিত্র নবীনতা আমাদের দেশের স্মৃতি ভাণ্ডারে সমাদরের সহিত রক্ষা করিবার সামগ্রী তাহাতে সন্দেহ নাই। এই রক্ষা করিবার সামগ্রীটি হলো রাজনারায়ণ বসু। তিনি কেমন? তিনি ভগবত ভক্ত, তিনি চির বালক, অর্থাৎ তিনি যতই শরীরের দিক থেকে বৃদ্ধ হন না কেন তার অন্তরের দিক থেকে চির কিশোর। তিনি সব সময় তেজে প্রদীপ্ত থাকেন, উদ্দীপ্ত থাকেন। হাস্যমধুর জীবন ছিল তার। রোগ শোক অনেক হলেও তাকে অপরিম্লান হয়ে যায়, অর্থাৎ অপরিম্লান থাকে, তিনি কোনোভাবেই ম্লান হন না। তার এই পবিত্র নবীনতাই তাকে যেন উচ্চ স্তরে উন্নীত করেছে। তাই আমাদের দেশের স্মৃতি ভাণ্ডারে এই ধরনের মানুষটিকে রক্ষা করতে হবে, এতে কারো কোনো সন্দেহ নেই। আমরা তাহলে সম্পূর্ণ গদ্যাংশ থেকে জানতে পারলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের দেশপ্রেমের কথা, তার পরিবার, তার পিতার দেশপ্রেমের মাধ্যমে তাদের পরিবারের প্রত্যেকের মধ্যে দেশপ্রেমের সঞ্চার হয়েছিল। তারপরে জেনেছিলাম হিন্দু মেলার কথা, যেখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাইকে কেন্দ্র করে ভারতের স্বদেশ প্রেমের জাগরণ ঘটেছিল। স্বদেশের কলকারখানা, স্তব, কবিতা পাঠ এবং স্বদেশের গুণী ব্যক্তিদেরকে এখানে পুরস্কৃত করা হয়েছিল এবং স্বদেশের উন্নতির জন্য, স্বদেশের বিভিন্ন কার্যাবলীর জন্য স্বাদেশিকতা সভার আয়োজন করা হয়েছিল, যে সভার সভাপতি ছিলেন রাজনারায়ণ বসু। এবং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এক সর্বজনীন পোশাকের নমুনা তৈরি করেছিলেন ধুতি ও পায়জামাকে কেন্দ্র করে। এবং পরে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে দলবল নিয়ে শিকারে বেরিয়ে যেতেন, যেখানে দল জাতপাত বর্ণ ধর্ম মিলে বউ ঠাকুরানির দেওয়া লুচিকেই খাওয়া হতো, শিকার শুধু নাম মাত্রই থেকে যেত। আমরা জেনেছি ব্রজেন্দ্রনাথ দের কথা, তিনি সুপারিনটেন্ডেন্ট কলেজ, মেট্রোপলিটন কলেজের সুপারিনটেন্ডেন্ট ছিলেন। সে বৃদ্ধ বয়সে অত্যন্ত উৎসাহী ছিলেন এবং রাজনারায়ণ বসু, যিনি বৃদ্ধ বয়সেও দেশপ্রেমে উদ্গ্রীব হয়ে উঠেছিলেন, দেশপ্রেমের জন্যই অনেকেই কলকারখানা তৈরি প্রতি মনোযোগ দিয়েছে এবং প্রত্যেকটি সদস্য 10 ভাগের 1 ভাগ দেশের জন্য দান করে দিতেন। তার মাধ্যমে দিয়াশলাই তৈরি করার চেষ্টা করা হয়েছে। যে দিয়াশলাই তৈরি হয়েছে তাতে একটি পরিবারে তার খরচ দিয়ে একটি পরিবারের 1 বছরের চুলা ধরানো চলিত। তা সেই জন্য সেই দিয়াশলাই ব্যর্থ হয়ে গিয়েছে এবং ব্রজেন্দ্রনাথ দে অল্পবয়স্ক একটি কাপড় কলের অল্পবয়স্ক ছাত্রের কাপড় কল আবিষ্কারের কথা জানতে পেরে তার সব দেনা শোধ করে দিয়েছে এবং সেখান থেকে পাওয়া একটা গামছাকে কেন্দ্র করে ব্রজবাবু তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছে। পরবর্তীকালে তাদের সেই স্বাদেশিকতা সোভাগ ভেঙে যায় এবং শেষ পরিচ্ছেদে রাজনারায়ণ বসুর চারিত্রিক বৈশিষ্ট্যের উল্লেখ রয়েছে। সেই চারিত্রিক বৈশিষ্ট্যে যেন বৈপরীত্যের সমাবেশ দেখেছে। বৃদ্ধ বয়সেও ছোট ছোট কিশোর বয়সীদের সঙ্গে সহজেই সে মিলে যায়। একদিকে প্রবীণ হলেও অন্যদিকে তার অন্তরে নবীনতা রয়েছে। সে তার জীবনের অস্বাস্থ্য, রোগ এবং সংসারের দুঃখ কষ্ট তাকে দমিয়ে রাখতে পারেনি। তিনি একদিকে জীবন এবং সংসারকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দিয়েছেন,
আর একদিকে দেশের উন্নতির জন্য সর্বদাই সাধ্য সাধনার চেষ্টা করে যেতেন। তিনি রিচার্ডসনের ইংরেজি ইংরেজি ভাষার প্রিয় ছাত্র হলেও তিনি বাংলা সাহিত্য চর্চায় মনোনিবেশ করেছিলেন, আন্তরিক ছিলেন, শ্রদ্ধা করতেন। তিনি একেবারেই মাটির মানুষ ছিলেন, মাটির মানুষ মানে সহজ সরল স্বভাবের মানুষ ছিলেন, তা সত্ত্বেও তেজে পরিপূর্ণ ছিল, তাকে কেউই দমিয়ে রাখতে পারেনি। তার কণ্ঠে গান ধরুক আর না ধরুক তিনি গান গেয়ে যেতেন। তিনি গানের মাধ্যমে এক সূত্রে দেশের কাজের জন্য গেঁথে দিয়েছেন। এই ধরনের ভগবত ভক্ত, চিরবালক, তেজপ্রদীপ্ত, হাস্য মধুর জীবন, রোগ শোকে অপরিম্লান এবং পবিত্র নবীনতা, যেন নবীনতায় পরিপূর্ণ রাজনারায়ণ বসুকেই আমাদের দেশের স্মৃতি ভাণ্ডারে সংরক্ষণ করে রাখা প্রয়োজন। রবীন্দ্রনাথ ঠাকুর তার আত্মজীবনীমূলক গ্রন্থ বা স্মৃতিচারণমূলক গ্রন্থ নাম জীবন স্মৃতি। এই গ্রন্থে নানাভাবে এই কথাগুলো স্মৃতিচারণ করে গেছেন। বেশ, পাঠবোধ অংশ থেকে আমরা তার সারাংশ, মূল বিষয়টুকু জেনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি থেকে সংগৃহীত হয়েছে। আমরা যে আগেই বলেছি, জীবন স্মৃতি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। এই গ্রন্থ থেকে স্বাদেশিকতা পাঠটি নেওয়া হয়েছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ প্রীতির পরিচয় তুলে ধরা হয়েছে। কিশোর রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ প্রীতির পরিচয় তুলে ধরা হয়েছে তাহলে এই স্বাদেশিকতা পাঠটিতে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার বহু পূর্বে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এক গুপ্ত সভা প্রতিষ্ঠা করেছিলেন বলে ইতিহাসবিদ ও সমালোচকেরা মনে করেন। এই সভার নাম ছিল সঞ্জীবনী সভা। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর একটি স্বাদেশিকতা সভা প্রতিষ্ঠা করেছিলেন, সেটির নাম হলো সঞ্জীবনী সভা। সাংকেতিক ভাষায় একে হামচু পামুমাফ বলে। মনে রাখতে হবে, শর্ট কোশ্চেন আসতে পারে। সঞ্জীবনী সভার সাংকেতিক নাম হলো হামচু পামুমাফ। এই সভার কার্যাবলী লেখার জন্য এবং অন্যান্য নানা রকম কাজকর্মের জন্য জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এক সাংকেতিক ভাষাও উদ্ভাবন করেছিলেন। তার দেশপ্রেমের উন্মাদনা এবং দেশের জন্য কিছু একটা করার আগ্রহ রবীন্দ্রনাথের মধ্যে সংক্রমিত হয়েছিল। কৈশোরকালেই তিনি স্বদেশে প্রেমে অনুপ্রাণিত হয়েছিলেন। জীবন স্মৃতি গ্রন্থে স্বাদেশিকতা অংশে তিনি যে গুপ্ত সভার কথা বর্ণনা করেছেন তা তার অন্যান্য জীবন গ্রন্থেও উল্লিখিত হয়েছে। অর্থাৎ জীবন স্মৃতি গ্রন্থে যে স্বাদেশিকতা সভার উল্লেখ পাওয়া যায় তাই এখানে তুলে ধরা হয়েছে। আত্মপরিচয় গ্রন্থে তার পরিচয় পাওয়া যায়। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরও তার আত্মজীবনী গ্রন্থে, জ্যোতিরিন্দ্রনাথের জীবন স্মৃতি গ্রন্থে এই সঞ্জীবনী সভার উল্লেখ করেছেন। অর্থাৎ এই সঞ্জীবনী সভা স্বদেশের জন্য তৈরি করেছিলেন, তার উল্লেখ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থেও এবং জ্যোতিরিন্দ্রনাথের জীবন স্মৃতি গ্রন্থেও তার উল্লেখ পাওয়া যায়। এক কথায় আমরা জানতে পারলাম স্বাদেশিকতা পাঠের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের কিশোর বয়সে স্বদেশ প্রেমের বা স্বদেশের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসাকে আমরা অবশ্যই টেক্সটটাকে ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ব। যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন তার জন্য সর্বদাই প্রস্তুত থাকবো। আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা প্রত্যেকেই সমৃদ্ধ হবেই। টিকায় দেখো, আমি একটু আগেই আলোচনা করেছি প্যারাগ্রাফে, দ্বিতীয় প্যারাগ্রাফে, হিন্দু মেলা এটা দেশে স্বদেশ চেতনা জাগিয়ে তোলার উদ্দেশ্যে 1867 সালে নবগোপাল মিত্রের উদ্যোগে এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের আনুকূল্যে উৎসাহে এই মেলা আয়োজিত হয়েছিল। গগনেন্দ্রনাথ ঠাকুরের আনুকূল্যে এবং উৎসাহে, অর্থাৎ জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের উৎসাহেই এটিকে আয়োজন করা হয়েছে। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন হিন্দু মেলার সম্পাদক এবং নবগোপাল মিত্র ছিল সহকারী সম্পাদক। এই মেলাতে সর্বপ্রথম জাতীয় শিল্প প্রদর্শনী আয়োজিত হয়েছে। দেশের উন্নতির জন্য সম্পর্কিত প্রতিটা বিষয়ই এই মেলায় বিদ্যাচর্চার বিষয়। আমরা টেক্সটে জেনেছি এই মেলায় দেশীয় স্তব এবং দেশীয় কবিতা পাঠ করা হয়, দেশীয় গান এবং দেশীয় কলকারখানার জন্য উৎসাহ দেওয়া হয়। দেশীয় গুণী ব্যক্তিদেরকেও কি করা হয়, পুরস্কার প্রদান করা হয়ে থাকে।
অন্যদিকে নবগোপাল মিত্র, এগুলো টিকা আকারে প্রশ্নে আসতে পারে 2 বা 3 মার্কের মধ্যে। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অতি ঘনিষ্ঠ নবগোপাল মিত্র তত্ত্ববোধিনী সভার সঙ্গে জড়িত ছিলেন। তত্ত্ববোধিনী বলে একটি সভা ছিল, ইতিহাসে তোমরা এটা বেশি করে জানতে পারবে। এই সভার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ন্যাশনাল পেপারের পরিচালক ছিলেন। সেই যুগে অন্যতম জাতীয়তাবাদী এই নেতা দেশাত্মবোধ জাগিয়ে তোলার উদ্দেশ্যে চৈত্র মেলা বা হিন্দু মেলার অন্যতম আয়োজক ছিলেন, যেটি জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের সহযোগিতায় আয়োজিত হয়েছিল। মেজদাদা, আমি বলেছিলাম যে মেজদাদা হিন্দু মেলায় একটি জাতীয় সঙ্গীত তৈরি করেছিলেন, সবে মিলে ভারত সন্তান। এটি প্রথম সবে মিলে ভারত সন্তান রচনা করেছিলেন। সেই মেজদাদার কথা এখানে বলা হয়েছে। মেজদাদা হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। তিনি 1842 সালে জন্মগ্রহণ করেন এবং 1923 সালে মারা যান। তিনি প্রথম ভারতীয় আইসিএস ছিলেন। তিনি সাহিত্য ও সঙ্গীতের অনুরাগী ছিলেন। বোম্বাই চিত্র, আমার বাল্যকথা ও আমার বোম্বাই প্রবাস, বৌদ্ধ ধর্ম ইত্যাদি তার বিখ্যাত রচনা ছিল। এগুলো টিকা আকারে আসার সম্ভাবনা বেশি, অবশ্যই পড়ে রাখতে হবে। নবীনচন্দ্র সেন, নবীন সেনকে আমি বলেছিলাম, নবীন সেনের প্রকৃত নাম নবীনচন্দ্র সেন। তিনি পলাশী যুদ্ধ, রৈবত, কুরুক্ষেত্র, প্রভাস একটি বিখ্যাত ত্রয়ী কাব্য রচনা করেছিলেন। জ্যোতিদাদা, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। তিনি জন্মগ্রহণ করেছেন 1849 সালে, মারা যান 1925 সালে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্যকালের অন্তরঙ্গ সঙ্গী ছিলেন ও সাধারণ প্রতিভার অধিকারী। তিনি সাহিত্য চর্চা, অঙ্কন বিদ্যা এবং সঙ্গীতে পারদর্শী ছিলেন। রাজনারায়ণ বাবু, তার প্রকৃত নাম রাজনারায়ণ বসু। তিনি নিষ্ঠাবান হিন্দু জমিদার ছিলেন। স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ ছিলেন, বিদ্বান এবং সাহিত্যিকও ছিলেন। তিনি ব্রাহ্ম ধর্ম এবং বহু হিতকারী প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। ব্রাহ্ম সাধন, ধর্মতত্ত্ব দীপিকা, বিবিধ প্রবন্ধ, সেকাল আর একাল ইত্যাদি বিখ্যাত রচনা লিখেছিলেন। মানিকতলা, আমি একটু আগেই আলোচনায় বলেছিলাম, শিকার দল আলোচনা করতে গিয়ে, উত্তর কলকাতার একটি অঞ্চল যেখানে অনেক বড় বাড়ি ছিল, যদিও এখন আর পাওয়া যায় না, সব দিক চারিদিকে অট্টালিকায় পরিপূর্ণ হয়ে গেছে। এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সপিয়াছি সহস্র জীবন। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি দেশপ্রেমমূলক সঙ্গীত, মনে রাখতে হবে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি দেশপ্রেমমূলক সঙ্গীত, কিন্তু কার কণ্ঠে আমরা শুনতে পেয়েছি? রাজনারায়ণ বসুর কণ্ঠে আমরা শুনতে পেয়েছি এই পাঠে। সাহিত্য সমালোচকেরা এই গানটিকে রবীন্দ্রনাথের গুপ্তসভা সঞ্জীবনী সভার অবদান বলে চিহ্নিত করেছেন। গুপ্তসভা সঞ্জীবনী সভায় হয়তো এই গানটি গাওয়া হতো বলে অনেকেই মনে করতেন। তাহলে এই আলোচনার পরিপ্রেক্ষিতে আশা করি তোমরা প্রত্যেকেই সমৃদ্ধ হয়েছ। কোথাও কোনো অসুবিধে বা তবু সংশয় থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্টের উত্তর আমি সর্বদাই দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে উদ্বুদ্ধ করবে এবং অবশ্যই সঠিক পরামর্শ দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।